আমার আজকের আলোচনার বিষয়। আজকে আমি আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রপতি তার কাছে আমি একটি অনুরোধ করব এবং তাকে কিছু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনার বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আপনার যে ঋণ এবং এই দেশের বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি, খেটে খাওয়া মানুষের প্রতি আপনার যে ঋণ, সেই ঋণ কি আপনি বিন্দুমাত্র শোধ করবেন? আপনার মরার আগে, আপনার মৃত্যুর আগে, আপনি চলে যাওয়ার আগে কি আপনি সেই ঋণ, ন্যূনতম ঋণটুকুকে আপনি শোধ করে যাবেন? আপনি চাইলে ঋণ সেটা একটু হলে আপনি শোধ করে যেতে পারেন। কিভাবে শোধ করতে পারেন আমি বলি। আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি, আপনি বলেছেন যে আপনাকে প্রায় বঙ্গভবনে আপনাকে গৃহবন্দী করে আপনার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেওয়া হয়েছে এবং আপনাকে প্রায় একরকম গৃহবন্দী করে রাখা হয়েছিল। দ্যাটস ফাইন, এটা আমরা বুঝলাম, বিশ্বাস করলাম আপনার কথা। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, সেই প্রশ্ন সেই প্রশ্নে আমি যাব না। আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন, বাট করেন নাই। বাট এখনো আপনি যেহেতু রাষ্ট্রপতি, আপনার কাছে আপনার যে কৃতজ্ঞতার ঋণ সেটাকে ন্যূনতম শোধ করে যাবেন। আপনি চাইলে সেটা পারেন। দেখেন, আপনি আপনার ইতিহাস একটু দেখেন। আপনি একটা জেলা আওয়ামী লীগের, জেলা ছাত্রলীগের, জেলা যুবলীগের নেতা ছিলেন, তারপরে আপনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, তারপরে আপনি আওয়ামী লীগের কল্যাণে, আওয়ামী লীগ করার সুবাদে আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। আপনি কিন্তু এই বাংলাদেশের এমপি হবেন, মন্ত্রী হবেন, হয়তো এমপি হবেন, এরকম স্বপ্ন দেখতেন। এর বাহিরে কিন্তু আপনার সেই স্বপ্ন ছিল না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে ব্যক্তিগতভাবে পছন্দের কারণে আপনাকে বাংলাদেশের জায়গা থেকে আপনাকে এনে এদেশের রাষ্ট্রপতি করেছে এবং এদেশের জনগণ আপনাকে মেনে নিয়েছে, যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে বানিয়েছে। তা আপনার এখন এই ঋণটা শোধ করার অনেক সুযোগ আছে। আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, আপনি কি এই কাজগুলো করবেন? আপনার ঋণ কি শোধ করবেন? দেখেন, যে বাংলাদেশে যে বর্তমানে এক্সিস্টিং সংবিধান আছে, সেই সংবিধানের আপনার জন্য আমি আপনার সুবিধার্থে আমি আইনটা সহ আপনার কাছে, আপনি একজন ডিস্ট্রিক্ট যাচ্ছিলেন, আপনি ভালোভাবে জানেন, আপনাকে এটি স্মরণ করিয়ে দিচ্ছি এবং দেশবাসীর কাছে আমি এটি জানাচ্ছি, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, যে আপনি চাইলেই এই কাজটি করতে পারেন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত ও হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। আপনার সংবিধানের, বর্তমানে যে সংবিধানের 49 অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ আদালত কর্তৃক যে কোনো রায়, দণ্ড, এগুলো আপনি মৌকুফ করতে পারেন। আরও অনেক ক্ষমতা আছে। আর এখনো বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যেই প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে, এটা তো কোনো কোর্ট থেকে দেওয়া হয়নি, এটা মাত্র সরকার একটা বিশেষ ক্ষমতা বলে তারা এটি করেছে। আপনি চাইলে আপনার কলম এটা আপনি শেষ করে দিতে পারেন। কালকে থেকে, আজকে আপনি করে দিলে কালকে থেকে আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা সবকিছু উঠে যাবে। আপনি সেই কাজটা করতে পারেন। আপনি যদি ন্যূনতম পরিমাণ আপনার দলের প্রতি, নেত্রীর প্রতি, বাংলাদেশের প্রতি, আওয়ামী লীগের প্রতি যদি ন্যূনতম পরিমাণ কৃতজ্ঞতাবোধ থাকে, তাহলে আপনি সেই কাজটি করবেন। একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনি একটি আদর্শে আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা উঠিয়ে দেবেন। এবং এও আছে, সংবিধানের মধ্যে এও স্পষ্টভাবে উল্লেখ আছে যে রাষ্ট্রপতিকে বিশেষ দায়মুক্তি দেওয়া হয়েছে, যে আপনাকে ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে কোনো আদালত, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আদালত মামলা করতে পারবে না, কোনো আদালতের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না, আপনার বিরুদ্ধে কেউ গ্রেপ্তার হবে না। তাহলে আপনি সকল কিছুর ঊর্ধ্বে, আপনার রাষ্ট্রপতি, রাষ্ট্রের মালিক। আপনি চাইলে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, একটি আদেশের মাধ্যমে আপনি আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, সকল সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগামীকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং তার সকল কর্মী ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, জিজ্ঞাসা, যে আপনি এই কাজটি করবেন কিনা, এবং আশা করি আপনি এই কাজটি করবেন। আপনার যে ঋণ, আপনি যদি আপনার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইও দেন তাহলে শেখ হাসিনার কাছে, তাহলে আপনার ঋণ শোধ হবে না। আপনার জন্য শেখ হাসিনা যা বিশ্বাস করেছিল ওয়াকারুজ্জামানকে, সে বিশ্বাসঘাতকতা করে পুরো দেশটাকে শেষ করে দিয়েছে। আর আপনাকে বিশ্বাস করে এই জায়গায় বসিয়েছে, আপনি এখনো আছেন। আপনার প্রতি আমাদের এখনো বিশ্বাস। আপনি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, আপনি একটি আদর্শের মাধ্যমে আপনি সকল আওয়ামী লীগের বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে সদরূপে তার রাজনীতি করার সুযোগ দিবেন, যদি আওয়ামী লীগের ন্যূনতম পরিমাণ আওয়ামী লীগের প্রতি আপনার মায়া, মমতা, দরদ থেকে থাকে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনি এই কাজটি করবেন না। জয় বাংলা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে, ক্ষেত্র বিশেষে সমালোচনা হচ্ছে। সাম্প্রতিক সময়ের কালের কণ্ঠের সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি সাক্ষাৎকার এটি সারা দেশকে তোলপাড় করে ফেলেছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খোলামেলাভাবে যে সকল কথাবার্তা বলেছেন, তাতে করে গত 17 মাসের যে সরকার, সেই সরকারের খাতগুলো, ঘাগুলো সব যেন দগদগে হয়ে সামনে চলে এসেছে।
এবং তিনি যেভাবে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং যেভাবে তিনি জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন, তাতে করে বেশিরভাগ জনমত তার পক্ষে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জনরোষ রীতিমতো ফুঁসে উঠেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারের পর অনেকে নড়ে চড়ে বসেছে। আওয়ামী লীগের বুদ্ধিতে, কোনো গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে, নাকি বিএনপির গ্রিন সিগন্যালে? হতে পারে নানা কৌশল। সে কৌশল কি? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেবের সাম্প্রতিক যে অন্তরঙ্গ সম্পর্ক, বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তারা পাশাপাশি বসেছেন, পাশাপাশি হেঁটেছেন, একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের অনুষ্ঠানে বনানী কবরস্থানে যখন রাষ্ট্রপতি গেলেন, তখন তারেক রহমান সাহেব সেখানে দাঁড়িয়েছিলেন প্রায় 8 মিনিট রাষ্ট্রপতির জন্য। এটি নিয়ে সবাই বলার চেষ্টা করেছেন যে হা হা হা, শহীদ জিয়ার রক্ত বলে কথা, ভদ্রতা কাকে বলে? তিনি আওয়ামী লীগ দলীয় একজন রাষ্ট্রপতি, তার জন্য 8 মিনিট দাঁড়িয়ে থাকলেন, তার সম্মানে তাকে আগে এগিয়ে দিলেন, তার সঙ্গে হাত করমর্দন করলেন, হ্যান্ডশেক করলেন। এটা নিয়ে তারেক রহমান সাহেবের যারা লোকজন গুণমুগ্ধ, তারা প্রশংসায় ভাসছেন যে না, নেতা তো এরকমই হওয়া উচিত। অন্যদিকে যারা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তাকে একটু সমালোচনা করতেছেন, তারা টিটকারি করার চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেব তিনি রাজস্বিক ব্যক্তিত্ব নিয়ে, রাজকীয় ব্যক্তিত্ব নিয়ে তিনি করমর্দনের জন্য এক হাত বাড়িয়ে দিয়েছেন, আর শাহাবুদ্দিন চুপ্পু হাত দিয়ে চেপে ধরেছেন। এটা আন্তরিকতা হতে পারে, এটা আনুগত্য হতে পারে, এটা মিনতি হতে পারে, এটা আকুতি হতে পারে, হোয়াট এভার মেবি। তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার কোনো কালে এরকম সম্পর্ক ছিল না, বা সম্পর্ক থাকার কোনো কারণ নেই, রিজন নেই, যে কারণে তিনি ওইরকম একটা পরিবেশে, একেবারে শোকবহ একটা পরিবেশে, তাও আবার কবরস্থানে, যেন তেন জায়গায় নয়, কবরস্থানে দাঁড়িয়ে তিনি তারেক রহমান সাহেবের দুই হাত, মানে নিজের দুই হাত দিয়ে তারেক রহমান সাহেবের একই বলেছেন, আমরা জানি না। তার যারা সমালোচক তারা বলার চেষ্টা করছেন, বাপু গো, আমাকে একটু রেখে দেওয়া যায় না, বা আমাকে একটু রেখে দাও গো, বা আমাকে রাখলে তোমাদের অনেক কল্যাণ হবে। এই জিনিসগুলো টিটকারি করছে মানুষ। যেহেতু কথা হচ্ছে, রাষ্ট্রপতিকে নিয়ে কথা হচ্ছে, তারেক রহমান সাহেবকে নিয়ে কথা হচ্ছে, হ্যান্ডশেক নিয়ে কথা হচ্ছে, কাজে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কিছু কথা বলা দরকার। ইতিমধ্যে পেপারে এসেছে যে উদ্বোধনী রাষ্ট্রপতি সংসদ দেখেছেন এবং সংসদের উদ্বোধনী অনুষ্ঠান। তো এক্ষেত্রে যেটা ট্র্যাডিশন, সেটি হলো রাষ্ট্রপতি যে ভাষণটি দেন এটি মন্ত্রী পরিষদ বিভাগ তৈরি করে দেয়, ক্যাবিনেট ডিভিশন তৈরি করে দেয়। আর ক্যাবিনেট ডিভিশন তৈরি করে সাধারণত সরকারের কথা, বিএনপি সরকারের কথা। সবাই বলাবলি করছে যে এবারের ভাষণে জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে শেখ হাসিনা এবং তার বাহিনী, তার তাবেদার, তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যে নির্মমতা চালিয়েছে, যে গুলি করেছে, সেটাকে সাহিত্যের ভাষায় হৃদয় বিদারক করে সুন্দর একটি রচনা লিখে সেটি এটি রাষ্ট্রপতির জন্য খুবই বিব্রতকর। তিনি ছাত্রলীগের বাই প্রোডাক্ট, মুক্তিযোদ্ধা, এবং শেখ হাসিনা তাকে অনেক মহব্বত করে ওই পদে বসিয়েছেন। পরবর্তীকালে তাদের মধ্যে কিছু টানাপোড়েন হয়েছিল, এটা সীমিত, কিন্তু তিনি কোনো অবস্থাতেই শেখ হাসিনা তার প্রতি যে দয়া দেখিয়েছেন, দাক্ষিণ্য দেখিয়েছেন, এটি তাকে কেয়ামতের ময়দানে কদমবুসি করতে হবে। এর কোনো বিকল্প নেই। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। তো যে কোনো কিছুর বিনিময়ে শেখ হাসিনার বদনাম করা, বলা, যে কোনো রাষ্ট্রীয় কালচারের অধীনে থেকে তাকে এই কথাগুলো বলা তার জন্য রীতিমতো অবমাননাকর, কষ্টকর এবং নিজের বর্জ্য নিজে খাওয়ার মতো ঘৃণ্য একটি কাজ হয়ে যাবে। এখন এই কাজ করতে গিয়ে তিনি বাধ্য, মোটেও নয়। তিনি নতুন সরকার আসছে, তিনি পদত্যাগ করতে পারেন, পদত্যাগপত্র, এমনকি তিনি বলতে পারেন যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি সংসদের অধিবেশন ডাকবেন না, এবং নতুন রাষ্ট্রপতির হাতে ক্ষমতা হস্তান্তর করে তারপর তিনি যাবেন, আর নতুন রাষ্ট্রপতি সংসদে বিদায়ী ভাষণ দেবেন। এটা তার জন্য কোনো বিষয় নয়। আর তিনি যখন গতানুগতিক এই কাজগুলো করবেন, আলটিমেটলি তার মুখ দিয়ে শেখ হাসিনার কথা বলতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে, এবং তার নিজের কর্মকাণ্ড সম্পর্কেও তাকে বাজে কথা বলতে হবে। এটা তার ব্যক্তিগত বিষয়। 2 নম্বর হলো যে বিএনপি কেন তাকে দিয়ে কাজটি করাতে চাচ্ছে। যদি নেতিবাচক অর্থে আমরা ধরি, তাহলে বলতে পারেন যে এটা বিএনপির এক ধরনের উৎসব। মানে কোনো সন্তানকে দিয়ে যদি তার পিতাকে গালি দেওয়া যায়, তারপরে কোনো কন্যাকে দিয়ে যদি তার মাকে গালি দেওয়ানো যায়, কোনো জামাতাকে দিয়ে যদি তার শ্বশুরকে চড়-থাপ্পড় মারা যায়, এটা দেখতে যারা এই কাজটি করান তাদের জন্য ভীষণ রকম আনন্দদায়ক, এবং এটি অসাধারণ একটি দৃশ্য তাদের জন্য। তো সেই কাজটি বিএনপি যদি, তারা কিছুই বললেন না, তারা বরং রাষ্ট্রপতিকে দিয়ে বলালেন, এবং সব ক্ষোভ, ক্রোধ এগুলো রাষ্ট্রপতির উপর গিয়ে পড়ল।
আওয়ামী লীগের লোকজন বলবে হায় হায় স্যা স্যা, এত বড় একটা বেঈমান। মির্জাফর তো অনেক ভালো ছিল, মোশতাক তো অনেক ভালো ছিল, মোশতাক কার্যত বঙ্গবন্ধুকে তো এভাবে গালাগালি করে নাই। তো এই চুপ্পু কী করলো, আমরা কী করলাম, সি 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 সি, এই ধরনের কথাবার্তা হতে থাকবে। এবং চুপ্পু সাহেবের শরীর ভালো, স্বাস্থ্য ভালো, তিনি হয়তো আরও দীর্ঘদিন জীবিত থাকবেন। আর রাষ্ট্র ক্ষমতা কী জিনিস, এটি কচুর পাতার পানির মতো, আজ আছে তো কাল নেই, আজ নেই। শেখ হাসিনার এত ক্ষমতা আজ নেই, তারেক রহমান সাহেবের এত ক্ষমতা কাল যে থাকবে, নট লাইক দ্যাট। আবার যে তারেক রহমান সাহেব চলে গেছিলেন, তিনি ফিরে এসেছেন, আবার যে আওয়ামী লীগ চলে গেছে সে যে আবার আসবে না, তাও তো কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি আসে, তাহলে তারেক রহমান সাহেবের আগে এই যে তাদের যে চুপ্পু সাহেব, এদেরকে ডলা দেবেন বেশি। চুপ্পু সাহেব এবং চুপ্পু সাহেবের মধ্যে যারা আছেন তাদেরকে ডলা এমনভাবে ডলা দেবেন, পাটার উপরে রেখে পুঁতা দিয়ে মরিচ যেভাবে বাটে, ওইভাবে হাসিনা জীবিত থাকে। এবং সেটা চুপ্পু সাহেব খুব ভালো করে জানে। ফলে এখানে চুপ্পু সাহেবকে একটা ঝুঁকি নিতে হচ্ছে, ভীষণ রকম ঝুঁকি নিতে হচ্ছে। এবং সেই ঝুঁকিটা তিনি যে নিচ্ছেন বা নিবেন, এটা এমনি এমনি তিনি নেবেন না। তিনি এত বোকা ব্যক্তি নন। তিনি বিএনপির কাছ থেকে তার মেয়াদের পূর্ণ গ্যারান্টি এবং সেফ এক্সিটের গ্যারান্টি না পাওয়া পর্যন্ত তিনি এই ঝুঁকি নিয়েছেন, নিবেন বলে আমার বিশ্বাস হচ্ছে না। বাকিটা তার ব্যাপার। এটা গেল চুপ্পু সাহেবের ব্যাপারে কথা। দ্বিতীয়ত হলো যে শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়াটা তার মেয়াদ পর্যন্ত, কিংবা এরপরেও সে যদি বিএনপিতে যোগ দেয়, অসুবিধাটা কী? কত মানুষ যোগ দিচ্ছে না? আমিও তো বিএনপিতে যোগ দিয়েছিলাম, সমস্যা কী? আমি এখানে 7টা সুবিধার কথা বলছি, আসলে এখানে শত শত সুবিধা রয়েছে। সেই সুবিধা হলো যে গত 17 মাসে যে কর্মকাণ্ডগুলো ঘটেছে, সেই কর্মকাণ্ডের ধারাবাহিকতা একটা নির্বাচন হয়েছে। এখন রাষ্ট্রপতি যদি হাটে হাড়িয়ে ভাঙেন, যেমন শেখ হাসিনা পদত্যাগ করেননি, তারপর প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্যান্য বিচারপতিদের যে অভিশংসন, সেটা নিয়ম মোতাবেক হয়নি। হাইকোর্টের রাষ্ট্রপতি তার মুখ দিয়ে বলবেন, অথবা তিনি এই বিষয়গুলো ধামাচাপা দেবেন, অথবা বঙ্গভবনে যে ডকুমেন্টেশনের দরকার আছে, রাষ্ট্রপতি যদি এখন বিএনপির সাথে যুক্ত হন এবং তিনি যদি ব্যাকডেট দিয়ে যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো তিনি তৈরি করেন, অনেকগুলো ডকুমেন্ট তার সাইন করা প্রয়োজন পড়বে, স্বাক্ষর করা প্রয়োজন পড়বে, এবং সেগুলো তিনিও ভাবেননি, বিএনপিও ভাবেননি। তো সেই জিনিসগুলো যদি তিনি ওখানে বসে বসে করেন, তাহলে এই যে তারেক রহমান সাহেবের সরকারের স্থায়িত্ব, এগুলোর একটা কন্টিনিউটি থাকবে, ধারাবাহিকতা থাকবে, সাস্টেনেবিলিটি থাকবে, কনসিস্টেন্সি থাকবে। কিন্তু যদি উনি চলে যান, বিদেশে চলে যান, বই লিখেন, এই জিনিসগুলো বর্ণনা করেন, সেটা আজকে না হোক কালকে না হোক, কোনো দিন যদি ক্ষমতার পট পরিবর্তন হয়, গণেশ উঠে যায়, তখন এর প্রত্যেকটা জিনিসের জন্য বহু মানুষকে ফাঁসির দড়িতে চড়তে হবে। বোঝার চেষ্টা করেন, শেখ হাসিনা পুরো যে সংবিধানকে যেভাবে সংশোধন করে, মানে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের ব্যাপারে যে সকল মারাত্মক অপরাধের কথা বলা হয়েছে, এইগুলো এছাড়া প্রায় 137টি যে অধ্যাদেশ জারি হয়েছে, সেই অধ্যাদেশের ভূত ভবিষ্যৎ, এর বাইরে এই যে নির্বাচনের আগে পরে যে ঘটনাগুলো ঘটেছে এবং নির্বাচন নিয়ে, নির্বাচন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে সকল কথাবার্তা শোনা যাচ্ছে, শাহাবুদ্দিন সাহেবকে রেখে যদি অনেক কিছু ছাই চাপা দেওয়া যায়, ধামা চাপা দেওয়া যায়, সেটা বিএনপির জন্য হয়তো নিরাপদ। অন্যদিকে জনাব চুপ্পু যেভাবে তারেক রহমান সাহেবের প্রতি আনুগত্য দেখাচ্ছেন, আন্তরিকতা দেখাচ্ছেন, তারপরে ওনাকে দেখতেও তো বেশ অন অ্যাভারেজ যে বাংলাদেশে লোকদের যে চেহারা, উনি চশমা পরলে, কোট পরলে তারেক রহমান সাহেবের পাশে যে হেঁটে যাচ্ছিলেন, তাকে কিন্তু রাষ্ট্রপতি সাহেবের মতোই মানায়। কিন্তু এখানে যদি আপনি ইয়াজউদ্দিন সাহেবকে ধরেন, এমনকি জিলুর রহমান সাহেব ছিলেন একটু খাটো লোক, এমনকি হামিদ সাহেব ছিলেন, সেই তুলনায় মানে আমাদের যে শাহাবুদ্দিন চুপ্পু অনেকটা উনি নায়কের মতো, দেখতেও সুন্দর, লম্বা চূড়া, গায়ের রঙও ভালো, মানে মানে এটা মানায়, একটা রাষ্ট্রপতি, একটা দেশের রাষ্ট্রপতি, সেটা মানায়। বঙ্গভবনের বাসিন্দা রূপে তাকে, তারেক রহমান সাহেবের পাশে যদি এরকম একজন রাষ্ট্রপতি থাকেন, যার একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তিনি ডিস্ট্রিক্ট যাচ্ছিলেন, আইনের ব্যাকগ্রাউন্ড আছে, রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে, আর তিনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে দেখো দেখো আমি কত উদার, যে আমি আওয়ামী লীগের যে রাষ্ট্রপতি তাকে রেখে দিয়েছি। এটাই হলো বিএনপির সৌন্দর্য। তো এই প্রচার এবং প্রোপাগান্ডা করার জন্য, কথা বলার জন্য, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো বিষয় ধামাচাপা দেওয়ার জন্য, অনেকগুলো বিষয় ছাই চাপা দেওয়ার জন্য, যদি বিএনপি সিদ্ধান্ত নেয় যে রাষ্ট্রপতি চুপ্পুকে আরও কিছুদিন রেখে দিবেন, তাহলে এই যে রাষ্ট্রপতি হয়তো আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেছে বা বেইমানি করতে যাচ্ছে, তাহলে সেটি হয়তো দালিলিক রূপ পাবে। আবার অন্যদিকে যদি রাষ্ট্রপতিও ঠিক নিজের সেফ এক্সিট থেকে শুরু করে অন্যান্য বিষয়ে চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে তার জন্য একটা বিকল্প, যে সে যদি একটা সুযোগ পায়, তাহলে সুযোগ কে না নেয়, তিনিও সেই সুযোগ নিয়ে নিতে পারেন। তো দেখা যাক, রাজনীতি চলছে, জটিল কুটিল চাল চলছে একের পর এক, এবং কোন চালে কোন মন্ত্রী এমপি কোন চালে রাজা রক্ষা পায়, সেটা এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন
এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।